নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে বিএনপি। ঢাকা বগুড়ার 2 আসনেই তারেক রহমানের জয়। হেরে গেছেন গোলাম পরোয়ার, হামিদুর রহমান আজাদ, শিশির মনির সহ জামাতের হেভিওয়েটরা। বিজয়ীর তালিকায় দলটির নতুন প্রার্থীরা। সুষ্ঠুভাবে ভোট হওয়ায় জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা। বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবরের গুরুত্ব। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফল অনুযায়ী 1.5 শতাধিক আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে বিএনপি। ঢাকা ও বগুড়ার 2 আসনেই জিতেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ভোটে হেরে গেছেন গোলাম পরোয়ার, হামিদুর রহমান আজাদ, শিশির মনির সহ জামাতের হেভিওয়েট প্রার্থীরা। তবে বিজয়ীর তালিকায় দলটির নতুন অনেক প্রার্থী। আরও জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণ শেষে সামান্য বিরতি দিয়ে শুরু হয় গণনা। রাত 9টার পর দেশের বিভিন্ন স্থান থেকে একে একে আসতে থাকে ফলাফল। ভোট গণনায় এখন পর্যন্ত বেশিরভাগ আসনেই বিজয়ী বিএনপি। ঢাকা ও বগুড়ার 2 আসনেই জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও 4 আসনে জয়ী হয়েছেন মির্জা ফখরুল। ঢাকা 6 আসনে জয় পেয়েছেন ইশরাক হোসেন। ঢাকা 8-এ জয়ী বিএনপির মির্জা আব্বাস। ঢাকা 2 আসনে জয় হয়েছে আমানুল্লাহ আমানের। ঢাকা 13 আসনের জামায়াতে ইসলামী সমর্থিত 11 দলীয় ঐক্যের প্রার্থী মাওলানা মামুনুল হককে হারিয়ে জয়ী হয়েছেন বিএনপির ববি হাজ্জাজ। পঞ্চগড় 1 আসনে বিএনপির নওশাদ জমির ও পঞ্চগড় 2 আসনে ফরহাদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। খুলনা 5 আসনে হেরে গেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। কক্সবাজার 2 আসন থেকে হেরেছেন হামিদুর রহমান আজাদ। আর সুনামগঞ্জ 2 আসনে হার হয়েছে জামায়াতের আরেক হেভিওয়েট প্রার্থী শিশির মনিরের। চট্টগ্রাম 1 আসনে বিজয়ী হয়েছেন বিএনপির নুরুল আমিন। চট্টগ্রাম 2 আসনে জিতেছেন সরওয়ার আলমগীর। চট্টগ্রাম 3 আসনে বিএনপির মোস্তফা কামাল পাশা জয় পেয়েছেন। চট্টগ্রাম 4 আসনে মোহাম্মদ আসলাম চৌধুরী। চট্টগ্রাম 7 আসনে জয়ী বিএনপির হুমাম কাদের চৌধুরী। আর চট্টগ্রাম 11 আসনে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী জয়ী হয়েছেন। এছাড়াও কক্সবাজার 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির সালাউদ্দিন আহমদ। কক্সবাজার 2 আসনে জিতেছেন বিএনপির মাহফুজুল্লাহ ফরিদ। কক্সবাজার 3 আসনে বিএনপির লুৎফর রহমান কাজল জয়ী হয়েছেন। কুমিল্লা 1 আসনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মৌলভীবাজার 1 আসনে জিতেছেন বিএনপির নাসিরউদ্দিন আহমেদ মিঠু। নরসিংদী 1 আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নরসিংদী 2 আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির আব্দুল মঈন খান। নরসিংদী 4 আসনে বিএনপির সর্দার সাখাওয়াত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নেত্রকোনা 4 আসনে বিএনপির মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি জয়ী। লক্ষ্মীপুর 3 আসনে বিজয়ী বিএনপির শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। যশোর 5 আসনে জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট গাজী এনামুল হক। যশোর 6 আসনে জামায়াতে ইসলামীর মুক্তার আলী। রংপুর 1 আসনে জামায়াতে ইসলামীর রায়হান সিরাজি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুমিল্লা 4 আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এনসিপির প্রার্থী হাসানাত আব্দুল্লাহ। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, নির্বাচনের ফলাফলের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? রাহান, রাত যত গভীর হচ্ছে নির্বাচন কমিশনের এখানে যেই কেন্দ্রীয়ভাবে ফলাফল ঘোষণার যে কেন্দ্রটি তৈরি করা হয়েছে, যেখান থেকেই ত্রয়োদশ নির্বাচনের ভোট এবং গণভোট দুটির কিন্তু ফলাফল ঘোষণা করা হচ্ছে। এবং যদিও আপাতত সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে, এখানে আমরা রাত থেকে দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন জেলায় যে 299টি আসন রয়েছে, সেই আসনের বিভিন্ন আসনের আংশিক যে ফলাফল সেগুলো আসছিল। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের ব্রিফিংয়ের পর সিনিয়র সচিব জনাব আক্তার আহমেদ, অতিরিক্ত সচিব আলী নেওয়াজ সহ তারা নিয়মিত কিন্তু এই ব্রিফিংটি তারা অব্যাহত রেখেছিলেন এবং তারা জানাচ্ছিলেন যে কোন কোন জায়গা থেকে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে চূড়ান্তভাবে বিজয় হয়েছেন, জামাতের প্রার্থী তারা বিজয় হয়েছেন এবং কারা এগিয়ে রয়েছেন। এভাবেই কিন্তু সেই কার্যক্রমটি অব্যাহত ছিল। এবং আমরা কিছুক্ষণ আগে কিন্তু এখানে একটি প্রায় বোর্ড টানানো হয়েছে যাতে 299টি বা 300টি আসনের যে ফলাফল সেটা চূড়ান্তভাবে টানানো হবে। এবং সেইভাবেই কিন্তু
আসনের আমরা একটু দেখাই, যদি আমরা চূড়ান্ত ফলাফলের বিষয়টি চূড়ান্ত অতিরিক্ত সচিব জনাব আলী নিয়াজ তিনি কিন্তু ঘোষণা করবেন। পিরোজপুরে একই কথা জানাচ্ছেন, সেখানে সেখানে ভোট কেন্দ্রের সংখ্যা কতটি রয়েছে এবং ভোট কেন্দ্রের সংখ্যার মধ্যে কারা কি বিজয়ী হলো, ধানের শীষের প্রতীকের কি হলো সেটা কিন্তু অব্যাহত জানাচ্ছেন। এবং এখানে কিন্তু বিএনপির প্রতিনিধি তারা রয়েছেন, বিএনপির প্রতিনিধি সেখানে রয়েছেন বিএনপির রয়েছেন, সেখানে জামাতের প্রতিনিধি রয়েছেন এবং তারাও কিন্তু দেখছেন যে কে বিজয়ী হচ্ছে। তারা কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতারাও রয়েছেন এবং এই যে এখনো শুরু করছেন। এবং কিছুক্ষণ বলছিলাম যে রায়হান যে সাময়িক সময়ের জন্য, এখন এই মুহূর্তে পিরোজপুর 1 ঘোষণা করার পরে কিন্তু পিরোজপুর 2 সেটা কিন্তু ফলাফল বেসরকারিভাবে যে ফলাফল সেটি ঘোষণা করা হচ্ছে। এবং রাত যত গভীর হচ্ছে, এখানে কিন্তু যদিও বেসরকারিভাবে বা অনানুষ্ঠানিকভাবে আমাদের গণমাধ্যমগুলো প্রায় অনেক আসনের কিন্তু ফলাফল সেটা পেয়ে গেছে যে বিএনপি কতটি আসনে জয়ী হয়েছে বা তারা কতটি আসনে এগিয়ে আছে, এবং জামায়াতের প্রার্থী বা জামাতের যে 11 দলীয় জোট তারা কোন কোন আসনে বিজয়ী হয়েছে বা অন্যান্য যে আসনে তাদের এগিয়ে আছে, সেই বিষয়গুলো বাংলাদেশের গণমাধ্যমগুলো সকাল রাত থেকে অব্যাহত রেখেছিল খবরটা। কিন্তু যেহেতু এখানে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 2026-এর ফলাফল সংগ্রহ পরিবেশন যে কেন্দ্রটি, সেখান থেকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে যেটা জানাচ্ছেন এই বিষয়গুলো আস্তে আস্তে জানা যাচ্ছে। এর বাইরে একটি বিষয় রায়হান জানিয়ে রাখি যে ঢাকা 13 আসন থেকে জামায়াত জোটের পক্ষে যে মাওলানা মামুনুল হক তিনি দাঁড়িয়েছেন এবং তিনি কিন্তু নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ নিয়ে এসেছেন এবং তিনি অভিযোগ করেছেন যে নির্বাচনের ফলাফলের সেখানে কিন্তু তিনি অনেকটা কারচুপির অভিযোগ এনেছেন। তবে রিটার্নিং কর্মকর্তা তাকে ফিরিয়ে দিয়েছেন, তার অভিযোগ না রেখে তাকে এই বিষয় নিয়ে আদালতে যাওয়ার সর্বপূর্ণ কথা বলেছেন। তো এখন যেহেতু আনুষ্ঠানিকভাবে আবার বেসরকারি ফলাফল ঘোষণার কার্যক্রম শুরু হচ্ছে, রায়হান এইভাবেই কিন্তু আজকে রাত প্রায় শেষ পর্যায়ে এবং আগামীকাল পর্যন্ত যতক্ষণ পর্যন্ত 299টি আসনের ফলাফল ঘোষণা করা না হবে এই কার্যক্রম কিন্তু অব্যাহত থাকবে। তো সব মিলিয়ে রায়হান বলা চলে যে উৎসবমুখর পরিবেশেই কিন্তু নির্বাচন কমিশন তাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ এবং ফলাফল প্রকাশের যে কার্যক্রমটা শুরু করেছে সেটা অব্যাহত রয়েছে। এর বাইরে যে নির্বাচন কমিশনে প্রত্যেকটি আসনে আলাদা আলাদা ভাবে যে লিখিত আকারে যে বইয়ের বিরুদ্ধে যে বেতন যে টানানো হচ্ছে সেই বিষয়টা কিন্তু কমিশনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে। সেখানে আলাদা 2টি সিটের মধ্যে কিন্তু সেই রেজাল্ট দেওয়া হচ্ছে, একটি ভোটের রেজাল্ট দেওয়া হচ্ছে, একটি গণভোটের রেজাল্ট দেওয়া হচ্ছে। তো রায়হান, এই হচ্ছে এখন পর্যন্ত আমাদের এখানে নির্বাচন কমিশনের ফলাফল। সৈকত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও সর্বশেষ সংবাদ জানতে যুক্ত হব আপনার সাথে। দর্শক, আমাদের সহকর্মী সৈকত সাদিক ছিলেন এই মুহূর্তে নির্বাচন কমিশন অফিসে, জানাচ্ছিলেন নির্বাচনের ফলাফলের সর্বশেষ খবর। দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত হচ্ছি সেগুনবাগিচায় ঢাকা বিভাগের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমাদের সহকর্মী মেজবা রহমানের সাথে। মেজবা, সর্বশেষ কয়টি কেন্দ্রের ফলাফল জানা গেছে আমাদের জানাবেন। যে বিষয়টি আপনি বলছিলেন, আমরা ঠিক বিকাল থেকে কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রয়েছি এবং একই সঙ্গে এটি বিভাগীয় কমিশনের কার্যালয়। এবং এই যে কিছু সময় আগেও চতুর্থবারের মতো যিনি রিটার্নিং কর্মকর্তা এবং বিভাগীয় কমিশনার শরাফুদ্দিন আহমেদ তিনি কিন্তু ঘোষণা করেছেন এই ঢাকা বিভাগে যে 13টি সংসদীয় আসন রয়েছে সেই আসনগুলোর ফলাফল। তবে কোনো আসনেই তিনি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করেননি। তবে এর মধ্যে ঢাকার সব থেকে যে আসনটি নিয়ে আসলে আলোচনা হচ্ছিল, ঢাকা 8, অর্থাৎ বিএনপি প্রার্থী মির্জা আব্বাস এবং 11 দলীয় জোট প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির মধ্যে যে একটি ভোট যুদ্ধ চলছিল যে আসন নিয়ে, সেই আসনের কিন্তু মোটামুটি ফলাফল কিন্তু একেবারে তিনি সরকারিভাবে ঘোষণা করে দিয়েছেন। অর্থাৎ শুধু এই আসনে একটি আসনের ফলাফল শুধু বাকি আছে, অর্থাৎ একটি কেন্দ্রের ফলাফল বাকি আছে, বাকি সবগুলো কেন্দ্রের ফলাফল তিনি ঘোষণা করেছেন কিছু সময় আগে। এবং এই প্রাপ্ত ফলাফল থেকে আমরা দেখেছি যে মির্জা আব্বাস কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে প্রায় 5,000 ভোটে এগিয়ে রয়েছেন। এবং
একটু জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু সন্ধ্যার সময় নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের বিরুদ্ধে একটি অভিযোগের জন্য এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছিলেন এবং আমরা এরপরেই দেখেছি কিন্তু মির্জা আব্বাসের যারা সমর্থক করেছিল বিএনপি সমর্থক, তারা কিন্তু এই মুহূর্তে এই রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় অর্থাৎ যে সড়ক রয়েছে সেই সড়কে তারা অবস্থান করছে এবং একই সঙ্গে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় কিন্তু নিরাপত্তা খুব বেষ্টনীর মধ্য দিয়ে কিন্তু একেবারে ঢেকে দেওয়া হচ্ছে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এবং একই সঙ্গে আমি একটু জানিয়ে রাখতে চাই যে এই জায়গায় অর্থাৎ এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মোট 13টি আসনের ফলাফল প্রকাশ করা হবে, বাকি 2টি আঞ্চলিক কর্মকর্তার কার্যালয় থেকে যেটি নির্বাচন কার্যালয় রয়েছে এবং বাকি 5টি ঢাকার বাইরে থেকে। এবং যে তিনি যে তথ্য জানিয়েছেন যে তিনি একে একে কিন্তু প্রত্যেকটি আসনেরই কিন্তু আংশিক ফলাফল প্রকাশ করছেন, যদিও বেসরকারিভাবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা প্রাপ্ত তথ্য পাচ্ছি। তবে আমরা এই প্রশ্নটি তাকে করেছিলাম যে বিভিন্ন জায়গা থেকে আমরা বেসরকারিভাবে দেখছি যে বিএনপি অনেকগুলো আসন পেয়েছে, 11 দলীয় জোট অনেকগুলো আসন পাচ্ছে। তবে তিনি জানিয়েছেন যে সরকারি যে তথ্য সেই তথ্য মোতাবেক এখন পর্যন্ত এই রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে কোনো একটি আসনকে পূর্ণাঙ্গভাবে তিনি জয়ী ঘোষণা করেননি। তবে তিনি ধারণা করছেন যে কিছু সময়ের মধ্যে কিন্তু আমরা পূর্ণাঙ্গ ফলাফল পেয়ে যাব। এবং তিনি একই সঙ্গে জানিয়েছেন যে ব্যালট পেপার অর্থাৎ পোস্টাল ভোট, এই পোস্টাল ভোটও কিন্তু ইতিমধ্যেই প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে এবং কিছু সময়ের মধ্যেই পোস্টাল ভোটও কিন্তু জানিয়ে দিবেন এবং একই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে তিনি যে আসনগুলো ঘোষণা করছেন এর মধ্যে ঢাকা 17 ছিল একটি, যেটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি যে আসনে ছিলেন এবং সেই আসনে আমরা দেখেছি যে তারেক রহমান কিন্তু একটি বড় ভোট ব্যবধানে এগিয়ে রয়েছেন এবং তিনি কিছু সময় আগে ঢাকা 6 যেটি ইশরাক হোসেন তিনি জানিয়েছেন ইশরাক হোসেন কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। অর্থাৎ বেসরকারিভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রার্থী বিজয়ী হয়েছেন এই খবর আমরা পেলেও সরকারিভাবে রিটার্নিং কর্মকর্তা এখনও কোনো প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেননি। এই ছিল আমার কাছে ঢাকার রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় সেই কার্যালয় থেকে সব। মেজবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে সর্বশেষ খবর জানতে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মেজবা রহমান, যিনি এই মুহূর্তে রয়েছেন সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, জানাচ্ছিলেন নির্বাচনের ফলাফলের সর্বশেষ খবরাখবর। 23,676 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ঢাকা 6 আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। ফলাফল পেয়ে বিজয় উল্লাসে মেতে ওঠেন নেতাকর্মীরা। রিপোর্ট নিয়াজ মাকদুমের। সহযোদ্ধাদের সাথে নিয়ে শান্ত মেজাজে দেখছিলেন বিভিন্ন কেন্দ্রের ফল। ঢাকা 6 আসনের 100 কেন্দ্রের মধ্যে 99টির ফল পেয়ে উল্লাসে ফেটে পড়েন নেতাকর্মীরা। চেয়ার থেকে তুলে নেন ইশরাক হোসেনকে, সাথে ছিলেন তার ভাই ইশফাক হোসেন ও মাসরুর হোসেন। বেশ কিছু সময় নেতাকে ঘিরে বিজয় উদযাপন করেন কর্মীরা, ফুল ছিটিয়ে জানান অভিনন্দন। কার্যালয় ছেড়ে তাদের সঙ্গে নিয়ে সড়কে নামেন ইশরাক হোসেন। এ সময় ইশরাক হোসেন অভিযোগ করেন জামাত এনসিপির প্রতি সরকার পক্ষপাতিত্ব করেছে। ফলাফল কারচুপি হয়েছে কিনা তা গভীরভাবে পর্যবেক্ষণ করার কথাও বলেন তিনি। সারা বাংলাদেশে যে ধানের শীষের যে জোয়ার উঠেছে সেই জোয়ারে বর্তমান সরকার জামাত এনসিপি সবাই মিলেও কারচুপি করে আমাদেরকে ঠেকায় রাখতে পারে নাই। আগামী দিনেও পারবি না ইনশাল্লাহ। আমরা ফলাফল পর্যালোচনা করব, কোথায় কোথায় কারচুপি হয়েছে, কিভাবে হয়েছে, বা কোথাও ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা। যদি হয়ে থাকে সেটা যাতে ভবিষ্যতে না হয়, আর যদি না হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। এলাকার সমস্যা সমাধানে সুখে দুঃখে সবার পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ইশরাক হোসেন। আমি শুরু থেকে বলে আসছি, আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা গ্যাসের সংকট, তীব্র গ্যাসের সংকট। এটাকে আমি অন্তত আমাদের এই এলাকায় 1 নম্বর প্রায়োরিটিতে রেখেছি। দ্রুততম সময়ে গ্যাসের সংকট এবং ওভারঅল আমাদের যে জ্বালানি সংকট রয়েছে দেশে, সেটিকে নিরসনের জন্য আমরা কাজ করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 23,676 ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন ঢাকা 6 আসনের প্রার্থী ইশরাক হোসেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন 78,141 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডক্টর আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 54,465 ভোট। আমাদের নেতা কর্মীরা অত্যন্ত টায়ার্ড, তারা অনেক পরিশ্রম করেছে, তাই আজকে এখন তারা বিশ্রাম নিবে। কালকের থেকে আমাদের বিজয় মিছিল শুরু হবে। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসব মুখর হওয়ায় অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন বলেও জানান
প্রধান উপদেষ্টা। এর আগে রাজধানীর একটি কেন্দ্রে ভোট দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষের জন্য মহা আনন্দের দিন আজ, দুঃস্বপ্নের অবসানের দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে 10টা 20 মিনিটের দিকে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বুথে ঢুকে ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় প্রধান উপদেষ্টাকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে। পরে তিনি সাংবাদিকদের জানান, এবারে নির্বাচনের মাধ্যমে দুঃস্বপ্নের অবসান হয়েছে। আজকে মহা আনন্দের দিন, আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে জাতি সবাই মিলে উৎসব করি, এবং এটা আরো নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। খুব ভালো লাগবে, এটা আমার জীবনের মহা আনন্দের দিন, এবং বাংলাদেশের সবার মনে এটা মহানন্দের দিন, মুক্তির দিন, আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সেটাই হলো আমাদের আজকের এই প্রক্রিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। পরে বাড্ডা হাই স্কুল, মিরপুর SOS কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এরপর পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শন করে খোঁজ খবর নেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ভোটের অনুকূল পরিবেশে সন্তুষ্টি জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর প্রতিক্রিয়ায় জনগণকে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে আহ্বান জানান তিনি। এই দিনটার অপেক্ষায় ছিলাম। একটা সুষ্ঠু নির্বাচন, সকাল থেকেই সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের একটা অনুকূল পরিবেশ বিরাজ করছে। আমার কাছে যে খবর সেটা হচ্ছে যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। আমি সবাইকে অনুরোধ করব, সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট দিবেন। ভোট দিতে এসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। সুষ্ঠু ভোট হলে সব দলই ফলাফল মেনে নেবে বলে জানান তারেক রহমান। সিকান্দার রেমানের রিপোর্ট, ভিডিও ধারণ করেছেন KZ সোহেল ও জাহাঙ্গীর আলম। গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও ভোট দেন একই সময়ে। ভোট শেষে নির্বাচন সংশ্লিষ্টদের সাথে বিভিন্ন বিষয়ে জানতে চান বিএনপি চেয়ারম্যান। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে, জানান ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সব দলই ফলাফল মেনে নেবে। নির্বাচনে যারা এইসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি, কারণ ঘটনাগুলো তো ভালো না। তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার তারা চেষ্টা করছে, কাজে তাদের প্রতি নিশ্চয়ই মানুষের বিরূপ ধারণা হবে। নির্বাচন যদি সুষ্ঠু, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন যদি বিতর্কিতহীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেব না, সব দলই আমরা মেনে নেব। কিন্তু অবশ্যই এখানে একটি শর্ত আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, সেই এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না, কেউই মেনে নেবে না। এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ফল গণনায় দেরি হবার কোনো কারণ দেখছেন না তিনি। নির্বাচন পরবর্তী যৌক্তিক সময়ে ফলাফল ঘোষণার কথা বলেন তিনি। ফল গণনে কেন দেরি হবে? দেরি হবার কোনো কারণ নাই। কেন দেরি হবে? আমরা সমগ্র দেশের মানুষ যেখানে একটি দ্রুত তারা যা ভোট দিয়ে এসছে তার ফল তারা দ্রুতই চাইবে। আমরা আশা করব যে নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত তার ভোট প্রদানের যে ফল সেটা তার মানুষকে সামনে উপস্থাপন করবে। পরে ঢাকা সেনানিবাসের আদমজী স্কুল অ্যান্ড কলেজ, মহাখালী, পান্থপথ, ভাসানটেক, মানিক মিয়া এভিনিউ,
ধানমন্ডি ২৭ নম্বর সড়ক, সোভানবাগ, বনানীর বিদ্যানিকেতন সড়ক হয়ে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন তারেক রহমান। আমরা কনফিডেন্ট, আমরা আশাবাদী জয়ের ব্যাপারে। আমরা অন্তত এতটুকু অবশ্যই আসন প্রত্যাশা করছি যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব। যেসব রাজনৈতিক দলকে নিয়ে একসাথে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি, সেসব দলকে নিয়ে একসাথে দেশ পরিচালনা করার কথা বলেন বিএনপি চেয়ারম্যান। উৎসব মুখর পরিবেশে দিনভর ভোটাধিকার প্রয়োগ করলো এদেশের সাধারণ মানুষ। সরকার তার কথা রেখেছে জনগণ। এখন আগামী দিনে যে দলটি রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে জনগণের সেই অধিকার বাস্তবায়ন করবে, আইনের শাসন, মানবাধিকার এবং সাধারণ মানুষের বাক স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে সে বিষয়টি দেখবে। সেই সঙ্গে মৌলিক মানবাধিকার বাস্তবায়নে আগামী সরকার সচেষ্ট হবে, এমন প্রত্যাশা সাধারণ ভোটারের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেছেন, বিএনপির অনিবার্য বিজয় ঠেকানোর কোনো অপচেষ্টা সফল হবে না। বলেন, ঐক্যবদ্ধভাবে সকল অপচেষ্টা রুখে দিয়েছে জনগণ। গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা অফিসে মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন মাহদি আমিন। চিহ্নিত রাজনৈতিক দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমকে এমনভাবে ব্যবহার করেছে যাতে ভোটারদের মনে ভোট প্রদানের বিষয়ে এক ধরনের ভীতি তৈরি হয়। বাস্তবতা হচ্ছে বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ, সেটিকেই স্তিমিত করার কোনো অপপ্রয়াসই সফল হবে না বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশের জনগণ বিশ্বাস করে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা গেলে এবং ভোট গণনা সঠিকভাবে পরিপালন করা গেলে ইনশাল্লাহ ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী। দেশের জনগণ যে আবেগ ও আকাঙ্ক্ষা নিয়ে আজ ভোটাধিকার প্রয়োগ করেছে, ইনশাল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকার সেটি আন্তরিকভাবে বাস্তবায়ন করবে। কিছু আসনের ভোট গণনা হলেও ফলাফল প্রকাশ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে মগবাজার জামাত ইসলামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। ঢাকা ৮ আসনের ফলাফল নিয়ে ইঁদুর বেড়াল খেলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। গণভোটে হ্যাঁ এগিয়ে থাকায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জামাতে আমির। বলেন, গণতান্ত্রিক ধারার নির্বাচনে কেউ হারবে কেউ জিতবে, এটাই স্বাভাবিক। ইতিবাচক ধারার রাজনীতি জামাত ইসলামের লক্ষ্য উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচনের ফলাফল পুরোপুরি পর্যবেক্ষণ করে বাংলাদেশ জামাত ইসলামী তাদের নির্বাচনী প্রতিক্রিয়া জানাবে। বেশ কিছু আসনে আমাদের জানা মতো আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট, কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। তা আমরা বুঝতে পারছি না এটা কেন। মাঝখানে আবার ওয়েবসাইটে হঠাৎ করে দেখা গেল যে কে কতটা আসন পেয়েছে সেইটা দেওয়া হলো, মাঝখান থেকে উদাও হয়ে গেল, আবার নাই। আমাদের লোকদেরকে বসিয়ে রাখা হলো দীর্ঘ সময়। তা আমরা সব মিলে এখন আপনাদের সামনে পূর্ণাঙ্গ কোনো বক্তব্য দিতে পারছি না বলে আমরা দুঃখিত। ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং ভোটারদের উপস্থিতি ইতিবাচক ছিল উল্লেখ করে সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন বিদেশি পর্যবেক্ষকরা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বেলা বাড়ার সাথে সাথেই রাজধানী ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় বাড়তে থাকে। পুরুষের পাশাপাশি নারী ভোটারদের দীর্ঘ লাইনও চোখে পড়ে। কেউ কেউ আবার পারিবারিক আবহে ভোট দিতে যান, সঙ্গে নিয়ে যান শিশুদেরও। দেশি পর্যবেক্ষকদের পাশাপাশি এবার সারা দেশে বিদেশিরাও নির্বাচন পর্যবেক্ষণ করেন। এরই ধারাবাহিকতায় রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সহ বিভিন্ন কেন্দ্রের ভোটদান পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা। কার্জন হল কেন্দ্র পরিদর্শন শেষে দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইউ পর্যবেক্ষক দলের প্রধান আইভার্স ইজাবস। তিনি বলেন, শান্তিপূর্ণ ভোট বাংলাদেশের গণতন্ত্রের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আজ ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গণতন্ত্রের জন্য দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সারা দেশ থেকে তথ্য সংগ্রহ করছি, ভোটারদের ইতিবাচক অংশগ্রহণের খবর পাচ্ছি। আমরা সবার অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আশা করছি। এছাড়াও রাজধানী বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন কমনওয়েলথ ও IRI সহ বিভিন্ন বিদেশি পর্যবেক্ষণ সংস্থা।
নির্বাচন পরিস্থিতি নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন। ভোটাররা খুবই উচ্ছ্বসিত। অনেকেই বলেছেন তারা আগে ভোট দিতে পারেনি, অনেকে এবারই প্রথম ভোট দিচ্ছে, সুতরাং তাদের ভোট ফলাফল নির্ধারণে প্রভাব ফেলতে পারে। এখনো শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে, সবকিছু ভালোই মনে হয়। আশা করি সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের সার্বিক বিষয়ে 14 ফেব্রুয়ারি নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরবে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দল। দীর্ঘদিন পর একটি উৎসবমুখর পরিবেশে ভোট দিলেন ভোটাররা। রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে একথাই বললেন বিদেশি পর্যবেক্ষকরা। তারা আশা করছেন এই নির্বাচন দেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও গ্রহণযোগ্য হবে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের নির্বাচনে ভোট গ্রহণ ও দলীয় প্রার্থীদের উচ্ছ্বাস, অভিযোগ ও উৎকণ্ঠা নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। দিনের শুরু থেকেই বিবিসি, সিএনএন, রয়টার্স, গার্ডিয়ান, আল জাজিরার মতো বিশ্ব গণমাধ্যম জুলাই বিপ্লবকে সামনে এনে বাংলাদেশে গণতন্ত্রের পুনরুত্থান নিয়ে সংবাদ প্রকাশ করে। যদিও ভারতীয় কতিপয় গণমাধ্যম নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে সংবাদ প্রকাশ করেছে। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বাংলাদেশের নির্বাচনে ভোট গ্রহণের পরিবেশ, দলীয় প্রার্থীদের প্রতিশ্রুতি, অভিযোগ সহ দিনব্যাপী নানা কর্মসূচি অত্যন্ত গুরুত্ব সহকারে তুলে ধরছে। জুলাই গণ আন্দোলন, শেখ হাসিনা ব্যতীত জাতীয় নির্বাচন, গণতন্ত্রের পরিবেশ, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার, সরকার গঠনের লক্ষ্য নিয়ে জামায়াতের নির্বাচনে অংশগ্রহণের মতো বিষয় এতে প্রাধান্য পেয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, 2024 সালের জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচন হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান এই দুটি দলের অংশগ্রহণকে সামনে এনে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত ভোটদান তুলে ধরেছে বিবিসি। জেনজি প্রজন্মের আন্দোলনের পর বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে অপর ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, 2024 সালের পর বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আয়োজিত এই নির্বাচন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে গত 2 দশকের মধ্যে প্রথম সুষ্ঠু ও স্বতঃস্ফূর্ত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 17 বছর পর তারেক রহমান দেশে ফিরে পরবর্তী প্রধানমন্ত্রীর জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারেক রহমানের দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিকেও গুরুত্ব সহকারে প্রচার করেছে এই ব্রিটিশ সংবাদ মাধ্যম। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বাংলাদেশের নির্বাচন নিয়ে লাইভ আপডেট দিচ্ছে। এই নির্বাচনকে 2024 সালে ছাত্র আন্দোলনে আওয়ামী নেত্রী শেখ হাসিনার পতনের পর দেশে গণতন্ত্র প্রত্যাবর্তনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বর্ণনা করেছে সংবাদ মাধ্যমটি। গুরুত্ব সহকারে তুলে ধরেছে নির্বাচনে বিএনপি, জামায়াত ও এনসিপির অংশগ্রহণ। জেনজি প্রজন্মের বিজয়, নির্বাচনে পুরনো শক্তির আধিপত্য বিস্তার, এই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, একজন স্বৈরশাসকের পতনের পর বাংলাদেশে প্রথমবারের মতো ভোট গ্রহণ হচ্ছে। একটি সুষ্ঠু ও কারচুপিবিহীন নির্বাচন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেছে তরুণ প্রজন্ম। শেখ হাসিনা বিরোধী বিক্ষোভের পর বাংলাদেশে কয়েক মাস ধরে অস্থিতিশীল পরিস্থিতি ছিল, আর এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি স্থিতিশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে এমন আশা প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানি গণমাধ্যম ডন। এছাড়া জুলাই বিপ্লবকে সামনে এনে ভোটাভুটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য এক্সপ্রেস ট্রিবিউনও। তবে ভারতীয় কয়েকটি গণমাধ্যম বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছে। বিভিন্ন বুথে ধস্তাধস্তি, নেতার মৃত্যু, বিস্ফোরণের তথ্য অতিরঞ্জিত করে তুলে ধরেছে আনন্দবাজার, ইন্ডিয়া টুডের মতো গণমাধ্যম। এছাড়া বাংলাদেশে 50% বেশি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে দাবি করেছে সংবাদ মাধ্যম হিন্দু। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নির্বাচনের পর ক্ষমতায় আসতে যাওয়া নতুন সরকারের সামনে অপেক্ষা করছে বহুমুখী চ্যালেঞ্জ। ব্যাংকিং খাতের ভঙ্গুর পরিস্থিতি ও প্রশাসনিক কাঠামোর দুর্বলতা সব মিলিয়ে গণতান্ত্রিক সরকার প্রথম দিন থেকেই কঠিন বাস্তবতার মুখোমুখি হবে, এমনটাই মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানার পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো হবে সরকারের মূল চ্যালেঞ্জ। ব্যবসায়ীরাও বলছেন, জ্বালানি সংকটের চেয়েও নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে।
বছর দুয়েক ধরেই দেশের জনগণকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে উচ্চ মূল্যস্ফীতি। দুর্বল ব্যাংকগুলোর বারান্দায় ধর্ণা দিয়েও ফেরত পাচ্ছেন না জমানো টাকা। নতুন চাকরির সন্ধান তো দূরের কথা, গেল 1.5 বছরে কাজ হারিয়েছেন অনেকে। অন্যদিকে গ্যাস বিদ্যুতের স্বল্পতায় শিল্প কারখানার উৎপাদন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি অনেক বাসাবাড়িতেও বন্ধ হয়েছে গ্যাসের চুলা। এমন নানা চাপের মধ্যেই আসছে নতুন গণতান্ত্রিক সরকার। এসব সংকটের মধ্যে নতুন সরকারের প্রথম চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। বিশ্লেষকরা বলছেন, বাজারে অস্থিরতা কমানো না গেলে কর্মসংস্থান ও বিনিয়োগ দুটোই বাধাগ্রস্ত হবে। অনেক ধরনের সমস্যা, অভ্যন্তরীণ সম্পদ আহরণের সমস্যা, মূল্যস্ফীতি নামানোর সমস্যা, সামষ্টিক অর্থনৈতিক যে একটা স্থিতিশীলতা সেটাকে পুনরুদ্ধারের সমস্যা, বিভিন্নগুলোকে তাদের মোকাবেলা করতে হবে। গ্যাস, বিদ্যুৎ এগুলোর জন্য তাদের একটা অবকাঠামোগত বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে, এগুলোকেও সামাল দিতে হবে। সুতরাং ডে 1 থেকেই যে দলই আসুন না কেন তাদেরকে সুশাসনের সাথে সামষ্টিক অর্থনৈতিক পরিচালনা করা, পরিকল্পনা একটা করে 100 দিন, 1 বছর, তারপরে আমাদের নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কাজেও তাদেরকে হাত দিতে হবে। দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠা করে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করে তাদেরকে রেভিনিউ মোবিলাইজেশন বেশি করতে হবে। তবে উদ্যোক্তারা বলছেন, অর্থনীতিকে সচল রাখতে হলে সবার আগে নিয়ন্ত্রণ করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকারের মোকাবেলা করতে হবে হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। আপনারা দেখছেন, ইনফ্যাক্ট ভেরি আনফর্চুনেটলি সরকারি কর্মচারীরাই সরকারের এগেনস্টে কিভাবে রাস্তায় নেমে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু অর্থনীতির জন্য এবং আমাদের সাথে বহির্বিশ্বে যেসব দেশগুলো ব্যবসা করে এটা কিন্তু খুবই একটা ব্যাড সিগন্যাল দিচ্ছে। সো এটাকে আনতে গিয়ে সরকারের অনেক বেগ পেতে হবে এবং এই বেগটা সরকারকে যত তাড়াতাড়ি এবং যত শক্ত হাতে আলাপ আলোচনার মাধ্যমে এই সলিউশনটা করতে হবে। সেকেন্ডলি, অফকোর্স আমাদের এনার্জি ক্রাইসিস যে সিচুয়েশনটা শুরু হয়ে গেছে এবং এটা গত কয়েক বছর ধরে বিদ্যমান, এই জিনিসটাকে শর্ট টার্ম এবং মিড টার্মের মধ্যে কিন্তু অ্যাড্রেস করতে হবে। জনগণকে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই সরকারকে দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠায় মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের, যার উপরই নির্ভর করছে নতুন সরকারের সফলতা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে বিএনপি, ঢাকা বগুড়ার 2 আসনেই তারেক রহমানের জয়। হেরে গেছেন গোলাম পরওয়ার, হামিদুর রহমান আজাদ, শিশির মনির সহ জামাতের হেভিওয়েটরা। বিজয়ীর তালিকায় দলটির নতুন প্রার্থীরা। সুষ্ঠুভাবে ভোট হওয়ায় জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা। বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবরের গুরুত্ব। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ ভোর 5টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।